গুড মর্নিং ফ্রম পুলুনারুয়া, শ্রীলঙ্কা। আজকে 18 জুন 2026। এখন সকাল ঠিক 10:25। আমরা দেরি করে ফেলেছি আজকে ঘুম থেকে উঠতে। 8:30টায় ঘুম ভেঙেছে। খুব ক্লান্ত ছিলাম গতকাল। আপনারা যারা আগের পর্ব দেখেছেন তারা জানেন যে গতকাল আমরা বাট্টিকালোয়া থেকে বিকেলবেলা এসে পৌঁছাই এই পুলুনারুয়াতে। আজকে ঘুরে দেখব এই অ্যানশিয়েন্ট ক্যাপিটাল অফ শ্রীলঙ্কা, পুলুনারুয়া, এবং তাই থাকছে এই ভিডিওতে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের শ্রীলঙ্কা সিরিজের আরেকটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। গতবার আমরা অনুরাধাপুরা দেখিয়েছিলাম আপনাদের, সেটা ছিল ফার্স্ট অ্যানশিয়েন্ট ক্যাপিটাল অফ শ্রীলঙ্কা, আর এটা সেকেন্ড। 11 শতকে একটা গোল্ডেন এরা ছিল এখানে। এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। এই যে হোটেলটা যেখানে আমরা ছিলাম, খুব সুন্দর, দারুণ। সকালবেলা আমরা ব্রেকফাস্ট করেছি, একদম লোকাল খাবার, স্থানীয় হপার্স, এবং আরও একটা স্ট্রিং হপার দিয়ে মুড়ে একটা পাটিসাপটা পিঠার মতো ছিল কিছু, ফল ছিল, কফি ছিল, অমলেট ছিল। দারুণ সুন্দর ব্রেকফাস্ট হয়েছে। সব মিলিয়ে একটা দারুণ অভিজ্ঞতা হলো এখানে থেকে আর কি। মানে একদম সাধারণ নয়, আবার অসাধারণও নয়, একটা মিড বাজেট লেভেলের হোটেল, কিন্তু ঘর ভাড়াটা সস্তা ছিল, 7,500 LKR। সব মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর অভিজ্ঞতা, আর একটা ফ্যামিলি পুরো রান করছে এই হোটেলটা। ভালো লাগলো, খুব একটা লোকাল শ্রীলঙ্কান একটা ফিলিং পেলাম এখানে এসে। এখানে যারা সার্ভিস দিচ্ছে খুব ভালো, সবাই ওই হাসি মুখে, শ্রীলঙ্কায় যেটা সব সময় সবার মুখে রয়েছে। Ajit, say good morning. Good morning. How are you? And we are towards the end of our journey. যাত্রা শুরু করা যাক। পুলুনারুয়া দেখে আমাদের কলম্বো যাওয়ার কথা, কিন্তু মাঝখানে আপনাদের মনে আছে গতবার সিগিরিয়ার সামনে আমরা একটা গ্রামে লাঞ্চ করেছিলাম, নৌকায় চড়েছিলাম একটা ঝিলে, ওটা পথেই পড়বে। যদি টাইম পারমিট করে আমরা ওখানেই লাঞ্চ করব আজকেও, কারণ আগেরবার ওই অভিজ্ঞতাটা অসাধারণ ছিল, ওই লোকাল লাঞ্চের অভিজ্ঞতাটা। আমরা আবার করতে চাই ওটা, এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। চেষ্টা করব আজকে ওটা করার, যদি টাইম পারমিট করে, তাই না? সেটাই ব্যাপার আর কি, হয়তো করবে। রওনা দেবো আমরা এখনই। অজিত একটু ভেতরে গিয়েছে। আচ্ছা, আরও একটা কথা শেয়ার করার ছিল আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে যে আমরা মানে এক্সপ্লোরার শিবাজি অ্যান্ড স্বপ্নদ্বীপ হলিডেজ প্রাইভেট লিমিটেড, আমাদের যে কোম্পানি, তার তরফ থেকে শ্রীলঙ্কায় প্রত্যেক মাসে, অক্টোবর থেকে শুরু হচ্ছে, একটা করে গ্রুপ ট্যুরের আয়োজন করা হচ্ছে প্রত্যেক মাসে। আমরা অক্টোবর থেকে শুরু করে মার্চ অবধি প্রত্যেক মাসে একটা করে গ্রুপ নিয়ে আসবো এই শ্রীলঙ্কায়। সেই সম্পর্কে বিশদে জানতে ওপরে যে ফোন নাম্বার আছে আমাদের অফিসের, সেখানে যোগাযোগ করতে পারেন। শুধু না, গাছ দেখার জন্যই শ্রীলঙ্কায় আসা যায় বারবার। এই সবুজ আর এই গাছ, এত ভ্যারাইটির গাছ, বুঝলি? এই তামিলদের সঙ্গে সিংহলীদের যে সংঘাত, এটা কিন্তু এলটিটির সময় থেকে শুরু না। এর যে রুটটা, সেটা কিন্তু অনেক আগের থেকে। মানে আমাদের তামিলদের যে চোলা কিংডম ছিল, চোলা কিংডম চিরকাল এই সিংহল আক্রমণ করে গেছে কন্টিনিউয়াসলি, এবং তারা সাকসেসফুলও হয়েছিল সাংঘাতিকভাবে। সেটা হচ্ছে 10ম শতকে। 10ম শতকে চোলারা অনুরাধাপুরা আক্রমণ করে, অনুরাধাপুরা থেকে সিংহলীদের হটিয়ে দেয় দক্ষিণে, সিংহলীরা এই জায়গায় আসে, তারপর এখান থেকেও হটিয়ে দেয়। এবং এইখানে, এই যে আমরা এখন পুলুনারুয়াতে আছি, বুঝলি, পুলুনারুয়াতে কিন্তু চোলারা রাজত্ব করেছে 993 থেকে 1070 খ্রিস্টাব্দ অবধি। সেই জন্য এই পুলুনারুয়াতে এলে দেখতে পাবেন এ পারফেক্ট ব্লেন্ড অফ চোলা অ্যান্ড সিংহলী কালচার। মানে চোলারা যখন রাজত্ব করেছে প্রায় 80 বছর, তখন এখানে প্রচুর ব্রাহ্মণিক্যাল স্ট্রাকচার তৈরি করেছিল, মন্দির তৈরি করেছিল। পরবর্তীকালে 1070 সালে বিজয়বাহু I, পরাক্রমশালী সিংহলী রাজা, সে চোলাদের আউটস্টেট করে, পুরো কচু কাটা করে এখান থেকে বিদায় করে। এবং 1070 সালে শুরু হয় আবার এখানে সিংহলীদের রাজত্ব, মানে এই জায়গায়। এই বিজয়বাহুর নাম কি আমাদের বাঙালি বিজয় সিংহর নামের থেকে অনুপ্রাণিত হতে পারে? এবং আপনারা জানেন এটা অনেকেই, যে বোধহয় 2য় বা 3য় শতকে অনেক ক্রনিক্যালে লেখা রয়েছে যে একজন বাঙালি রাজা, বাঙালি প্রিন্স বিজয়, সে চলে এসেছিল 700 জন অনুগামী নিয়ে জলপথে এই সিংহলে। সেই জন্য, এবং তারপর এখানের এক রানীকে বিয়ে করে, জলের আওয়াজটা আসছে কোথার থেকে দেখাচ্ছি, রানীকে বিয়ে করে এখানে রাজা হয়ে বেশ দাপটের সঙ্গে রাজত্ব করেছিল। শুধু একজন না, 2-3টে রানীকে বিয়ে করে রাজত্ব বিস্তার করেছিল। মানে বাঙালি কিন্তু বিদেশেও জয় জয়কার করেছিল। যাই হোক, হ্যালো। তো হ্যাঁ, হতে পারে, সেটা হতে পারে। তাই এই বিজয়বাহু I এ তো প্রতিষ্ঠা করলো এখানে 1070-এ। কিন্তু সবচেয়ে পরাক্রমশালী রাজা ছিল এইখানে পরাক্রম বাহু। এখানে পরাক্রম বাহু নামের মধ্যেই পরাক্রম লুকিয়ে আছে আর খুব সম্ভবত 1153-53-তে রাজত্ব শুরু করেছিল, এবং 1186 অবধি তার রাজত্ব ছিল।
সে কিন্তু প্রচুর কাজ করেছিল এখানে। তার মধ্যে সবচেয়ে বড় যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে সেচের জন্য একটা বিরাট বড় ঝিল ট্যাঙ্ক খনন করিয়েছিল। তাকে বলা হয় পরাক্রম সমুদ্র। সেই পরাক্রম সমুদ্র থেকে যে জলগুলো বেরোচ্ছে এখন, এই যে তারই আওয়াজ পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে সেই নালা। আর এই জল আসছে এই সামনের পরাক্রম সমুদ্র থেকে। আমরা এখন প্রথমে যাচ্ছি পরাক্রম বাহুর পরাক্রম সমুদ্র দেখতে। পরাক্রম বাহু 1 12 শতক থেকে ডিক্লাইন শুরু হয়, 13 শতকের প্রথম থেকে ডিক্লাইন শুরু হয় এখানে। তারপর 13 শতকের শেষের দিকে পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায় সিংহলীদের রাজত্ব চোলাদের আক্রমণে। তারপর আবার সিংহলীরা চলে যায় দক্ষিণ পশ্চিমে কলম্বোর দিকে। আমি পরাক্রম সমুদ্র দেখাচ্ছি, এখানে একটা মিউজিয়াম আছে, সেটাও দেখবো। যাই না ভেতরে অ্যালাউড কিনা ক্যামেরা। এখানে টিকিটের দাম হচ্ছে এই মিউজিয়ামে পুলুনারুয়াতে $15 করে সার্ক কান্ট্রিভুক্ত দেশের নাগরিকদের জন্য, আর অন্যান্য দেশের নাগরিকদের জন্য $30। বাচ্চা হলে $15। আমাদের ওই বাচ্চা সমান হাফ। এই হচ্ছে মিউজিয়াম, ভেতরে ক্যামেরা অ্যালাউড। প্রথমে ঢুকেই এখানে একটা বিরাট বড় এই যে মডেল করা আছে পুরো জায়গা। এটা হচ্ছে পরাক্রম সমুদ্র, পরাক্রম বাহু ওশান, তার পাশে পুলুনারুয়া। এই যে টপোগ্রাফিক্যাল মডেল করা রয়েছে এখানে পুরো পুলুনারুয়ার, এটা দেখলে কিন্তু অনেক কিছু অ্যাট এ পয়েন্ট সব কিছু পেয়ে যাচ্ছে। যাই হোক, এখানেও একটা টুথ রিলিক টেম্পল আছে, এটা আমার জানা ছিল না। আমরা এখন এখানটাতে আছি, এই যে মিউজিয়াম কমপ্লেক্স, প্যালেস কমপ্লেক্স পাশেই। এর পেছনেই পরাক্রম বাহুর প্যালেস, তার উইংসটাই রয়েছে। আর তার ওপাশে ওদিকে টুথ রিলিক যে টেম্পল ছিল তার টেরেসটা। এটা হচ্ছে পরাক্রম বাহুর অরিজিনাল প্যালেস যেরকম ছিল তার একটা মডেল। এখন ধ্বংসাবশেষ। এই মিউজিয়ামের পেছনেই যাবো, সেখানে দেখাবো। কিং বিজয়বাহু আর প্যালেস ছিল এখানে, আর পরাক্রম বাহুর কাউন্সিল হল। এই যে পরাক্রম বাহুর প্যালেসের এখন এই অবস্থা। এই দেখুন, এটা হচ্ছে 12th সেঞ্চুরির মুনস্টোন, মানে ওই পরাক্রম বাহুর সময়ই কোনো বুদ্ধিস্ট মনাস্ট্রিতে এটা ছিল। এই যে এটা হচ্ছে পুলুনারুয়ার পপুলার বুদ্ধিস্ট বাতাদাজ বলে, মানে হচ্ছে সার্কুলার রেলিক হাউস ইন বুদ্ধিজম। এটা ছিল, এর ধ্বংসাবশেষ এখন রয়েছে। এটা খুব সম্ভবত পরাক্রম বাহুর সময় তৈরি হয়েছিল, চৈত্যগৃহ। এই অ্যানশিয়েন্ট স্ট্রাকচারটা এখানে সাংঘাতিক পপুলার এবং ইম্পর্টেন্ট। এটা রেলিক হাউস। আচ্ছা, এখানে ট্রুথ রেলিক যে টেম্পল সেটা বানিয়েছিলেন বিজয়বাহু 1, সেটারও ধ্বংসাবশেষ রয়েছে। এই হচ্ছে টুথ রেলিক টেম্পলটা যেরকম ছিল অ্যাকচুয়ালি তার একটা মডেল। এটা তো দেখ, এটা কার কোনো যক্ষের হবে? হ্যাঁ, মনে হচ্ছে তাই। এখানে একটা দুর্দান্ত জিনিস দেখুন, এটা কিন্তু চাইনিজ সেরামিক। তার মানে চীনের সঙ্গে অবশ্যই এখানকার রাজাদের কানেকশান ছিল। এই চাইনিজ সেরামিক 10ম শতকের। তার মানে বুদ্ধিস্ট মঙ্করা চীন থেকে এখানে আসতেন বা এখান থেকে চীনে যেতেন। 12th সেঞ্চুরি এডির একটা স্কেলিটন যা এখান থেকে এক্সট্রাক্ট করা হয়েছে, সেটাও রাখা আছে এখানে। আচ্ছা, এই যে $15 করে টিকিট নিল, এটা কিন্তু পুরো কমপ্লেক্সের জন্য, নট অনলি ফর মিউজিয়াম। হ্যাঁ, পুরোটার জন্য। এরপর এই প্যালেসে যাব পরাক্রম বাহুর, তার পাশে টুথ রেলিক টেম্পলের রুইন্স, সব কিছু নিয়েই $15। এই হচ্ছে সুন্দর একটা বাগান এবং যথারীতি আবারও সেই গাছ। হ্যাঁ, তবে যেটা বলছিলাম যে এখানে হিন্দু মানে চোলা হিন্দু কালচার এবং সিংহলি বুদ্ধিস্ট কালচার হ্যাঁ। পারফেক্ট ব্লেন্ড হয়েছিল
নবম শতক থেকে 13 শতকের মধ্যে এই সময়টাতে। আসলে রাজারা আক্রমণ করে, একটা জায়গা দখল করে, সেখানে রাজত্ব করে, তারপর চলে যায়, অন্য রাজারা আসে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে কালচারের ইনফ্লুয়েন্সটা কিন্তু থেকে রয়ে যায়, ঠিক। হ্যাঁ, এই যে আমাদের এখানে মুসলিমরা রাজত্ব করেছে, তারপর ব্রিটিশরা রাজত্ব করেছে, আমাদের খাবার দাবার, আমাদের আচার আচরণ সব কিছুর মধ্যে কিন্তু মিশ্র সংস্কৃতি। হ্যাঁ, এই মিশ্র সংস্কৃতি ক্রিয়েট হয়েছে। তো যাই হোক, এটা একটা বিরাট স্টাডির ব্যাপার, এবং অনেকেই এই সম্পর্কে অনেক কিছু লিখেছেন, বলেছেন। মাইগ্রেশনের ফলেও যেটা হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় কালচারের শিফট হয়। হ্যাঁ, বাংলাদেশ থেকে যারা এসেছেন, পূর্ববঙ্গ থেকে যারা পশ্চিমবঙ্গে এসেছেন, তারা কিন্তু পূর্ববঙ্গের রান্নাবান্নাটাকে নিয়ে এসেছেন পশ্চিমবঙ্গে, সেখানে একটা ব্লেন্ড হয়েছে। মানে এই মাইগ্রেশনও কিন্তু একটা বিরাট সাবজেক্ট অফ স্টাডি। সব থেকে বেশি যেটা নিয়ে এসছেন, আগেও তুই বলেছিস, আগেও আমরা আলোচনা করেছি, পূর্ববঙ্গ থেকে যারা এসছেন, মেধা। ঠিক। যাই হোক, চলুন এবার পরাক্রম বাহুর প্রাসাদে যাওয়া যাক, এই পেছনে একটুখানি। এবার সমুদ্রটা দেখাবো, পরাক্রম সমুদ্র, যে কত বড় একটা লেক খনন করেছিল পরাক্রম বাহু, যে তাকে বাধ্য হয়েছিল স্থানীয় লোকেরা সব সমুদ্রম বলতে বা সমুদ্র বলতে। চলুন এবার দেখবেন পরাক্রম বাহুর তৈরি করা পরাক্রম সমুদ্র। কি হাওয়া, হাওয়ায় প্রায় উড়িয়ে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে পরাক্রম সমুদ্রম। ওফ, প্রেম করার আদর্শ জায়গা। ওই দেখ, যা সুন্দর হাওয়া দিচ্ছে, মন প্রাণ সব জুড়িয়ে গেল ভাই। হ্যাঁ, ও সত্যিই বিরাট একটা রেজ। মানে এটা মানুষের খনন করা কৃত্রিম লেক, ভাব। সেটাই। এবং খনন করেছিল সেই 11 শতকে। হ্যাঁ, দারুণ দারুণ একটা ব্যাপার রে, সত্যি সমুদ্রের মতোই বিশাল। বিশাল। আর এর মধ্যে ওই যে ওইখানে একটা দ্বীপ দেখতে পাচ্ছি, ওখানে সামার হাউস ছিল পরাক্রম বাহু। ও আচ্ছা, বাহ। আর এখানে বর্তমানে এই যে এই হোটেলটা রয়েছে, এই হোটেলটায় আপনিও থাকতে পারেন, একটু এক্সপেন্সিভ। তবে কুইন এলিজাবেথ যখন এসেছিল তখনই এই বাড়িটা তৈরি হয়েছিল, কুইন এলিজাবেথ যখন শ্রীলঙ্কায় আসেন, তারপর এটা হোটেল হয়েছে। আচ্ছা, এই জায়গাটা পুলুন্নারুয়া, এটা আর্কিওলজিক্যাল অ্যাক্ট দ্বারা প্রোটেক্টেড, শ্রীলঙ্কা গভর্নমেন্টের আর্কিওলজিক্যাল অ্যাক্ট রয়েছে, এবং সেই জন্য এখানে কোনোরকমভাবে ড্রোন ওড়ানো যাবে না। গেলে ভালোই হতো, খুব সুন্দর ভিউ পাওয়া যেত, কিন্তু পাখির চোখে আপনাদের দেখাতে পারবো না। না, যেটা নিয়ম সেটা তো মানতেই হবে। ঠিক। তবে আসবেন এখানে। শ্রীলঙ্কায় পুলুন্নারুয়া জেনারেলি যে কমন পপুলার টুরিস্ট স্পট সেটা না, সেগুলো নয়, সেটার মধ্যে পড়ে না, কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ, কিন্তু যারা ইতিহাসকে ভালোবাসেন চলে তাদের আসবেন। তো অবশ্যই এখানে আসা উচিত। এই জায়গাগুলো আসলে একটা অন্যরকম অনুভূতি হয়। মানে আমার তো সবসময় ওই শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আমাদের ঐতিহাসিক সমগ্র, হ্যাঁ, সেগুলো মনে পড়ে যায়, যে যদি পারতাম এরকম লিখতে, এই ইতিহাসগুলো নিয়ে গল্পের ছলে ইতিহাসকে বর্ণনা করা, সেটাও কিন্তু একটা আর্ট, এবং তুই সেই ভাব। আর্টের মাস্টারপিস শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এবং তুই ভাব, ওইটা নিয়েও একটা দারুণ সিনেমা হতে পারে, কেন বানায় না জানি না। হ্যাঁ। যে প্রিন্স বিজয় হ্যাঁ, বাংলা থেকে বিতাড়িত হয়ে 700 জনকে নিয়ে সমুদ্র পথে চলে এলো শ্রীলঙ্কা, এখানের এক রানীকে বিয়ে করলো, বিয়ে করে রাজ্য বিস্তার করলো, তারপর হ্যাঁ। তাকে ছেড়ে দিয়ে আরেক রানীকে বিয়ে করলো, আবার রাজ্য বিস্তার করলো, ওরা এখানে রয়ে গেল। সেই জন্য শ্রীলঙ্কার লোকেদের সঙ্গে কিন্তু জিনগতভাবে বাঙালিদের সাংঘাতিক মিল রয়েছে, এটা সায়েন্টিফিক স্টাডিতে প্রুভড। ওটা নিয়ে একটা দারুণ সিনেমা হতে পারে। হতেই পারে, অবশ্যই পারে। আবার এই যে চোলারা এলো, আক্রমণ করলো, তারপর বিজয়বাহু আবার দখল করলো এই জায়গা, এগুলো নিয়ে দারুণ হিস্টোরিক্যাল। আসলে আমাদের মানে বাংলায় তো এত বাজেট থাকে না, এই ধরনের একটা মহাকাব্যিক সিনেমা বানাতে গেলে যে ধরনের দরকার, যে বিরাট আয়োজনের যে দরকার, যত বাজেটের দরকার, সেটা আমাদের বাংলা সিনেমায় নেই। সাউথ ইন্ডিয়ান সিনেমা একমাত্র পারে এই ধরনের কোনো কিছু একটা বানাতে। ঠিক, দেখা যাক। এখন তো ভাতৃদ্বয় মুক্ত টলিগঞ্জ, হ্যাঁ, আপনাদের উৎসাহ জানাচ্ছি এখন যে এরকম কিছু ভাবুন। এরকম সাউথ ইন্ডিয়া যেরকম একটা ঐতিহাসিক সিনেমা টিনেমা বানিয়ে ফেলেছে না, সেই। ইতিহাসকে অবলম্বন করে বা পুরাণকে অবলম্বন করে দুর্ধর্ষ সব সিনেমা বানিয়েছে। এখন আর বিশ্বাসে কেউ বিশ্বাস করছে না। ঠিক। যাই হোক, এরকম সিনেমার স্ক্রিপ্ট কিন্তু আমি লিখতে পারি, সে এলএম আছে, কনফিডেন্স আছে। লিখিনি যদিও, কিন্তু কনফিডেন্সটা রয়েছে। লাগলে বলবেন তো, কোনো প্রডিউসার যদি দেখেন এই ভিডিও, আমি লিখে দেবো। বুঝলি, এখানে অন্ততপক্ষে 50টা কাপল তো থাকা উচিত ছিল, কিন্তু মাত্র একটা। হ্যাঁ, আজকে তো ছুটির দিন না, স্কুল তাহলে কলেজ কি কাজকর্ম হয়েছে? সবই কাপলদের- খোলা আছে। হ্যাঁ, অফিস কামাই করে আসবে। হ্যাঁ, স্কুল কলেজ কেটে আসবে, তাই বলতে চাইছিস তো? অবশ্যই। লোকজনকে এই সমস্ততে উৎসাহ দিস না। এখানে কারোর একটা
মূর্তি রয়েছে, নাম অস্পষ্ট। এই যে হোটেলটা লেকের পাড়ে, এটা হচ্ছে EKH লেক হাউস। এটা আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন। যদি পুলন্নাড়ুয়াতে আসেন আর বাজেট কনস্ট্রেন্ট না থাকে তাহলে এখানে থাকতেই পারেন, একটা আলাদাই অভিজ্ঞতা হবে। পাশেই একটা প্রদীপ মণ্ডপ আছে, যেটা সেই পুরনো দিনের, আর তার পাশে একটা পুকুর। চলুন দেখে নিই। পরাক্রম বাহুর পরের রাজা ছিল রাজা নিশাঙ্ক কমলা। তিনি এইখানে তার অডিয়েন্স হল বানিয়েছিলেন ওই পুকুরের ওপাশে। আম দরবার নাকি? হ্যাঁ, আম দরবার বা খাস দরবার, যে কোনো একটা। না, খাস দরবার না। খাস দরবার হচ্ছে নিজেদের মিনিস্টারদের মন্ত্রী, হ্যাঁ, তার সঙ্গে এটা আম হচ্ছে দরবার। আম দরবার, ওই যে পুকুরের ওপাশে। আর এই পুকুরটার নামও খুব সুন্দর, অনন্তনাগ পুকুনা। আর এই অনন্তনাগ পুকুনা বানিয়েছিলেন পরাক্রম বাহু। মানে তখনকার দিনে তো সুইমিং পুল হতো না, এটা বানিয়েছিল, বুঝলি তো। তো এই জায়গাটাকে বলা হতো আইল্যান্ড পার্ক। এটা হচ্ছে প্রদীপ মণ্ডপ, এখানে প্রদীপ জ্বালানো হতো। আমি এসেছিলাম জুতো পরে, তারপর জুতোটাকে ছাড়তে বাধ্য হলাম, কারণ এখানে প্রচুর মন্দির, সব জায়গায় জুতো খুলতে হচ্ছে, পরতে হচ্ছে। তো এখান থেকে ওই আপনারা জানেন যারা জাফনার পর্ব দেখেছেন, ওখান থেকে হাওয়াই চটি কিনে নিয়েছিলাম জাফনা থেকে, তাই পরেই এই যে। আর সমুদ্রের পাড়েও তো জুতো পরে ঘোরা মুশকিল ভাই। হ্যাঁ, এই হচ্ছে রুইন আম দরবারের। পুকুর থেকে ওঠার জন্য ওখানে সিঁড়ি রয়েছে। আচ্ছা, আম দরবারটা মনে হয় পুকুরের পাড়ে বলতে এই যে এই যে এইখানে কোথাও ছিল, বা এটা, বা এই যে সামনের যে খোলা গ্রাউন্ডের মতো জায়গাটা, ঠিক। এখানে। আচ্ছা, এখানে পুকুরের পাড়ে একটা ওয়াটার ট্যাঙ্ক ছিল। দেখ কত সুন্দর করে ওয়াটার ট্যাঙ্ক করে দিয়েছিল রানীর জন্য। হ্যাঁ, তাই তো। বুঝেছিস? এই যে এটা নাকি খাওয়ার জল, কোনটা জানি না, এটা তো বোঝা মুশকিল। খাওয়ার জল হলো একটু উপরে রাখা উচিত ছিল। আমার মনে হয় রানীরা এখানে চান করতো, মানে রাজা ওখানে। কি ছিল কে জানে। মাঝে মাঝে কি ইচ্ছে হয় জানেন, মানে এত ভালোবাসি তো এই পুরনো জিনিসপত্র। টাইম মেশিনে করে। ইয়েস, এক্স্যাক্টলি। যে যদি আমার কাছে একটা টাইম মেশিন থাকতো, তাহলে আমি যদি চলে যেতে পারতাম সেই সময় আর দেখতে পারতাম কি হচ্ছে এখানে। চলতলাটা আমি দেখি। চলতলাটা বানানো যাক। না, টেকনিক্যালি আমি ফিজিক্সের স্টুডেন্ট, আমি বলতে পারি তোকে টেকনিক্যালি, মানে বাই দ্য লজ অফ ফিজিক্স আমরা অতীতে কোনোভাবে যেতে পারি না। ভবিষ্যতে তাও যাওয়া যেতে পারে। জানেন কি এটা? খুব সিম্পল থিওরি অফ রিলেটিভিটি, যে আমি প্রায় আলোর গতিবেগের কাছাকাছি দৌড়াতে পারতাম, উপর দিকে গেলাম আধ ঘন্টা বা 15 মিনিট ধরুন, তারপর আলোর কাছাকাছি গতিবেগে আবার পৃথিবীতে ফেরত এলাম, তাহলে দেখবো কয়েক হাজার বছর পেরিয়ে গেছে পৃথিবীতে। এটা প্রিসাইসলি ক্যালকুলেট করে বলা যায়। আর এটা হতে পারে হাই গ্র্যাভিটেশনাল ফোর্স, তার সামনে যদি আমি যাই তাহলেও টাইম ডায়ালেশন ঘটবে। এটা একটা রিলেটিভিটির তত্ত্ব, যারা ফিজিক্সের স্টুডেন্ট জানেন, খুব ইন্টারেস্টিং। তো ছাড়ুন ওসব ফিজিক্সের কচকচি, অতীতে যাওয়া যাবে না কোনোভাবেই বাই দ্য লজ অফ ফিজিক্স, এখনও পর্যন্ত যে আমরা জানি। ভবিষ্যতে যাওয়া যেতেই পারে। এই যে এই খুব সম্ভবত এটা বা ওটা আম দরবার, আমার মনে হয় ওটা আম দরবার, সেই দেখে মনে হচ্ছে। এখানে লেখা রয়েছে ওয়ালের ওপর হাঁটবেন না, কাজে আমরাও হাঁটবো না, লেখা যখন আছে। লেখা যখন আছে হাঁটবো না, কিন্তু ওটা আম দরবার। ইয়েস। ইনস্ক্রিপশন অফ নিশাঙ্ক কামালা। হ্যাঁ, তো ইনস্ক্রিপশন মুছে গেছে না, পড়া যাচ্ছে একেবারে, যে ওই আর কি, ওই না, হিস্টোরিয়ানরা আর্কিওলজিস্টরা পড়ে নেবে। কি লিখেছে এখানে? সিকিউর শ্রীলঙ্কা এন্ড describes our victories he gained at the wars with India, মানে চোলাদের সঙ্গে যে যুদ্ধ করে জিতেছিল তার বীরগাথা এখানে লেখা আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবং ইকোনমিক অ্যাচিভমেন্ট আর কি করেছেন সেই সব কিছু এখানে লেখা আছে। এখানে একটা সিংহলের সিংহের পাথরের মূর্তি, বিরাট বড়। হ্যাঁ, এটাই চেম্বার হাউস অফ নিশাঙ্ক কমলা। চলুন ওপরে ওঠা যাক। সিংহাসন তো নেই এখানে, পিলারগুলো রয়েছে, কিন্তু জায়গাটা যে বেশ ছিল এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।
এই যে পুকুর, এখানে জল আসছে পরাক্রম সমুদ্র থেকে। এইখানে দেখুন ক্যানেল করা আছে আর এর নিচে গেট করা আছে, স্লুইস গেট। তাই দিয়ে জল এসে ভরে যেত এই পুকুরে। মানে এটা কিন্তু সেই সময়েরই করা স্লুইস গেট, পরাক্রম সমুদ্রের জাস্ট ওপাশটায়, আর এপাশে এই পুকুর। ভাই এত বড় একটা লেক, আবারও অবাক হচ্ছি কীভাবে করলো। হ্যাঁ, এবং ভরপুর জল। এতদিন আগে, হ্যাঁ এতদিন আগে শ্রীলঙ্কার জলের কিন্তু কোনো অভাব নেই, মিষ্টি জলের। শ্রীলঙ্কার ভেতরে প্রচুর মিষ্টি জল। এই পরাক্রম সমুদ্র থেকে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু যেতে তো হবেই। ঘড়িতে এখন 12:05, আরও 2-3টে জায়গা রয়েছে। আরেকটা কাপল এসেছে এখন। ভালো ভালো, এদের দেখলেও মনে হেভি আনন্দ হয়, ভালো লাগে। এখানে আরেকটা কাপল আছে। কাপল হান্টিং করছো? না, কাপল হান্টিং করছি না, দেখে মনে আনন্দ পাচ্ছি। কারণ হচ্ছে এই যে যুদ্ধ বিগ্রহে বিধ্বস্ত পৃথিবী, তার মধ্যে যে এই ছোট ছোট ভালোবাসাগুলো, এই যে ভালোবাসাগুলো আছে না, এটাই মনকে উজ্জীবিত করে যে না, ভালোবাসা আছে। একদম। হ্যাঁ, একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসছে। এই কানাল দিয়ে চলে যাচ্ছে জল পোলন্নাড়ুতে বিভিন্ন জায়গায়। রাজা পরাক্রম যা করে গেছে, হ্যাঁ, মানে তাতে কিন্তু দেখ প্রায় 1000 বছর ধরে, মানে 800 বছর ধরে জলের সমস্যা এখানের এই পোলন্নাড়ুর সমাধান হয়ে গেছে। এবং আগামী 1000-2000 বছরও এখানে আর কোনো জলের সমস্যা নেই এই একটা লেকের জন্য। আবার আমরা দাঁড়িয়ে গেলাম এখানে, এই বোর্ডটা দেওয়া আছে সেই জন্য। দেখুন এখানে ক্যাচমেন্ট এরিয়া হচ্ছে 71.71 স্কোয়ার কিলোমিটার। এখানে বাকি ক্যাপাসিটি দেখুন লেখা রয়েছে 134 NCM। এখানে দেখুন লেখা রয়েছে যে বাঁধের হাইট হচ্ছে, মানে বাঁধের লেংথ হচ্ছে 12.38 কিলোমিটার এই দিক দিয়ে, এই যে বাঁধের লেংথ। আর ম্যাক্সিমাম হাইট হচ্ছে 9.45 কিলোমিটার। আমরা এখন বাঁধের ওপরে রয়েছি, এই গাড়িটা বাঁধের ওপরে রয়েছে এখন। আর এই বাঁধ দিয়েই আমরা এই বাঁধের রাস্তা দিয়ে যাবো ওপাশে। আরও একটা কথা, এখানে ক্যাচমেন্ট এরিয়া দেখুন কত লেখা আছে এই হ্রদের, 71.71 স্কোয়ার কিলোমিটার। ভাবা যায়, দুর্দান্ত একটা লেক দেখলাম এখানে। আমাদের এখন প্যালেস দেখা বাকি আছে, পরাক্রম বাহুর প্যালেস আর টুথ রেলিক টেম্পলের রুইন। এই কয়েকটা জিনিস দেখি আমরা রওনা দেবো এখান থেকে। অশ্বত্থ না বট গাছের নিচে দেখুন এখানে একটা সুন্দর বুদ্ধ মূর্তি রয়েছে, পুরো বট গাছের নিচে। শ্রীলঙ্কায় 3টে গাছ প্রচুর, একটা হচ্ছে নিম, বট আর অশ্বত্থ। এইখানের গ্রিনারিটা দেখতে পাচ্ছেন, এখানে একটুখানি এই গ্রিনটা খালি চোখে দেখে নি দাঁড়িয়ে। হ্যাঁ, এরকম সবুজ তো আর দেখতে পাই না আমরা, অসাধারণ সবুজ এখানে। আমরা বাঁধের ওপরেই দাঁড়িয়ে আছি এই যে। আর এখান থেকে ওই সামার হাউসটা যেটা পরাক্রম বাহুর ছিল সেটা পরিষ্কার দেখা যাচ্ছে এইখানটায়। আমি একটু জুম করছি, দেখানোর চেষ্টা করছি। এইখানটায় একটা আইল্যান্ড মতো আছে, ছোট্ট আইল্যান্ড। সেখানে ছিল পরাক্রম বাহুর সামার হাউস। সামার হাউসে খনন করে ওই জায়গাটায় অনেক হিরে জহরাত পাওয়া গেছে, এটা অজিতের ভাষ্য। ইয়েস, এটা অজিত বলছে যে এই অঞ্চলটা সাউথ সেন্ট্রাল শ্রীলঙ্কা। তো এখানে এই লেকের মাছই স্থানীয় লোকেরা বেশি খায়, সমুদ্রের মাছ এখানে কম। শুধু গাছ দেখুন, গাছ পরপর নিম গাছ, হ্যাঁ, বট অশ্বত্থের ছাওয়া। আর এটা কি গাছ জানি না, প্রচুর প্রচুর গাছ, বড় বড় গাছ দেখেছেন। শ্রীলঙ্কা ইজ অ্যামেজিং। আচ্ছা, আমরা এখন আর্কিওলজিক্যাল সাইট ছেড়ে অনেকটাই দূরে চলে এসেছি। আমার মনে হয় এখানে আমরা ড্রোন ওড়াতে পারি, ওড়ানো যাক। তবে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আমাকে DJI মিনি ড্রোন, হাওয়ায় খুব চাপ হয়। তো একটুখানি তুলে দেখাচ্ছি পুরো এই পরাক্রম বাহুর সমুদ্র।
বাঁধ পেরিয়ে আমরা যেখানে এলাম এখানে রয়েছে পথগুল বিহারা। পথগুল বিহারা অ্যাকচুয়ালি কি বিহার ছিল জানো? না। দ্যাটস গোয়িং টু বি ইয়োর ফেভারিট, লাইব্রেরি মনাস্ট্রি। আচ্ছা তাই? Yes. আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং এই পথগুল বিহারা মানে পথটা তার মানে পাট থেকে এসছে নাকি? খুব সম্ভবত, এবং এই পথগুল বিহারা তৈরি হয়েছিল পরাক্রম বাহুর সময়, মানে ওই 1160-63 থেকে 1180 এই সময়টায় তৈরি হয়েছিল। সারা শ্রীলঙ্কায় বই পড়ার একটা আলাদা আগ্রহ রয়েছে সত্যি? মানুষের, এটা তো সব দেখছি। জায়গায়। হ্যাঁ, আমরা দেখিয়েছি বিভিন্ন ভিডিওতে। স্টেশনে লাইব্রেরি, বসে পড়ার জায়গা, সেই। প্রত্যেকটা শহরে একটা করে সিটি টাউন লাইব্রেরি, মানে এটা খুব একটা ভালো। এখানকার কালচার। দারুণ লাগে এটা দেখে। আগে আমরা বাঙালিরাও এরকমই ছিলাম, তবে ইদানিংকালে তো বই পড়ার অভ্যাস আস্তে আস্তে চলে আছে যাচ্ছে। বাঙালি। হ্যাঁ, সেই কি বলে কপালকুণ্ডলার বিখ্যাত ডায়লগ। যদিও বইমেলার ভিড় দেখলে কেউ সেই প্রত্যয় আমার হয় না, মনে হয় যে এত লোক নিশ্চয়ই বই পড়ে, কিন্তু বাস্তবে তো খেতে যায় আড্ডা মারতে যায়। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু বাস্তবে দেখি বই পড়া কমে গেছে। বা এখনকার আমি যারা ইয়াং জেনারেশন, জেন জেড না জি কি বলবো জানি না, তারাও দেখি তাদেরও যে আমাদের বাংলা না, অনেকেই সাহিত্য পড়ে। এত কিছু, অনেকে পড়ে মানে সেই সংখ্যাটা অনেক কম, অনেকে পড়ে বললে ভুল, কম সংখ্যক পড়ে। যাই হোক, কপালকুণ্ডলা থাকলে এখন বলতো, বাঙালি তুমি কি পথ হারাইয়াছো? হ্যাঁ, নবুকে বলেছিল। হ্যাঁ, নবু। ওর নবকুমার আর কি। সত্যি। এইখানে একটা কিছু পাথরের ওপরে রয়েছে, এটা হচ্ছে পথগুল বিহারা স্ট্যাচু। দ্য স্ট্যাচু অ্যাট পথগুল বিহারা ইজ রিগার্ডেড অ্যাজ সুপার এক্সাম্পল অফ এশিয়ান আর্ট। Tradition. ওই 1153 থেকে 1186 এর মধ্যেই পরাক্রম বাহু তৈরি করেছিল। তবে এই স্ট্যাচুটা অনেকে মনে করেন, এখানে যেটা লেখা আছে, যে এটা বোধহয় পুলস্ত, অগস্ত্য বা কপিল মুনির কোনো একজনের মূর্তি। হাতে অবশ্যই একটা পুঁথি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এই ঋষি। দেখুন, পুঁথি নিয়ে পড়ছেন, চোখটা কিন্তু নিচের দিকেই আছে। হুম। মানে এই পুরো বড় পাথরটা, বুঝতে পারছি, মাঝখানটা কেটেছে, হ্যাঁ। মাঝখানটা কেটে তার মধ্যে কিন্তু এই এটা বানিয়েছে। মূর্তিটা বানিয়েছে। মানুষ বড় বড় ক্ষেপণাস্ত্রও বানাতে পারে, আবার মানুষ এগুলোও বানাতে পারে। ললিত কলা, হুম, সফট কর্নার মানুষের যতদিন বেঁচে থাকবে থাকবে অবশ্যই, ততদিন থাকবে। যুদ্ধবাজরা যুদ্ধে জিতবে না। আসলে যুদ্ধবাজ মানুষের সংখ্যা কম, কিন্তু সমস্যাটা হচ্ছে তারাই সংখ্যাগরিষ্ঠ মানুষের ওপর আধিপত্য বিস্তার করে আছে এখানেই। ঠিক, ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। হুম। সেই দেখিসনি হীরক রাজার দেশে, তারপর গুপি গাইন বাঘাবাইনে প্রথম পর্বে যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, হল্লার রাজার, শুন্ডির রাজার, মানে সত্যজিৎ রায় সত্যি করে গিয়েছিল জিনিস। হ্যাঁ, শিশু চলচ্চিত্রের মাধ্যমে এরকম যুদ্ধবিরোধী মেসেজ দেয়া, এবং সমাজের এই যে কি বলে ওই হীরক রাজার দেশে হ্যাঁ, আমাদের মাস্টারমশাইকে পড়াতে না দেওয়া, উদয়ন পণ্ডিত, উদয়ন পণ্ডিতকে আটকে রাখা, সব কিছুই কিন্তু সময়ের থেকে এগিয়ে থাকে। জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। এদিকে অবশ্যই ছাত্রদের থাকার ব্যবস্থা না, এখানে স্তূপ কিছু চোখে পড়ছে না। এই পথগুল বিহারার একটা রিকনস্ট্রাক্টেড মডেল ওই মিউজিয়ামে রাখা আছে, দেখিয়েছি এর আগে। তো যাই হোক, এখানে যেটা লেখা রয়েছে এটা হচ্ছে মেইন বিহার কমপ্লেক্স, এবং এটা রাজা পরাক্রম বিহারের সময় তৈরি করা হয়েছিল। পথগুল বিহার নামটা অপেক্ষাকৃত আধুনিক, তাই না পৃথ্বী? অ্যাকচুয়াল নাম ছিল হচ্ছে, এখানে যেটা লেখা রয়েছে, মন্ডলা বিহারা বা বা কপিলা বিহারা। কপিলা বিহারা। এই আমার ফোন অটোমেটিক স্টার্ট হয়ে গেছে। এটা মাঝে মাঝে হয়। যাই হোক, তো যাই হোক, এবং হ্যাঁ। এখানে বলা হচ্ছে যে পরাক্রম বাহু সরাসরি নিজে তৈরি করেনি, তার একজন কনসর্ট, তার নাম ছিল চন্দ্রাবতী বোধহয়, চন্দ্রাবতী, রানী চন্দ্রাবতী এটাকে রেনোভেট করেছিল। রিনোভেট করেছিল। আচ্ছা, এটাই এখানে লেখা রয়েছে। এবং সময়কালটা ওই সময়, মানে পরাক্রম বাহুর সময়, 1153 থেকে 1186। এই হচ্ছে মূল বিহারের কমপ্লেক্স। এদিকে একটা ছোট স্তূপ, আবার এদিকেও তাই। এটা মনে হয় মোর দ্যান ওয়ান স্টোরিজ ছিল,
ও চারদিকে এগুলো স্তূপ না, এগুলো চারদিকের কলাম বোধহয়। এখানে রয়েছে চারদিকে 4টে রয়েছে, ওখানেও রয়েছে। মেইন বিল্ডিংয়ে কেন্দ্রে ঢুকছি এবার। এটা দেখুন সিমেন্টের ফ্রেম, মানে পাথরের ফ্রেম, সরি সিমেন্ট তো সেই সময় ছিল না, এটা পাথরের ফ্রেম, পাথর কেটে তৈরি করা। বাহ, দারুণ। এটা গম্বুজ আকৃতির ছিল। চলো পৃথ্বীজিৎ, চলো হাই গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ডের কাছাকাছি যাই। হ্যাঁ, হাই গ্র্যাভিটেশন অফ ফোর্স ফিল্ড কোথায় সেটা? ধরে নে ব্ল্যাক হোলের কাছে যদি চলে যাস, আচ্ছা, তাহলে এই টাইম ডাইলেশন হবে, ঠিক। ভবিষ্যতে চলে যাব। আলোর কাছাকাছি দৌড়ানোর ক্ষমতা তো মোটর তো নেই এখন, একবার যাওয়ার দরকার, বুঝলি? কিন্তু আমরা ইয়েতেই বা যাবো কী করে, ব্ল্যাক হোলের কাছাকাছি বা যাবো কী করে? ব্যবস্থা করতে হবে। ভবিষ্যৎটা দেখি চল, অতীত তো দেখতে পাচ্ছি না। সবই দেখতে পারবে, ওই যে বললাম, হ্যাঁ, যোগাভ্যাস, যোগ সাধনা, সাধনা করতে হবে। সাধন মার্গে একমাত্র সেই পথ, বুঝলে? তাই না? হ্যাঁ, যারা সাধক তারা তো এক জায়গায় বসেই সব বিষয় জায়গায় করছেন, করতে পারছেন, সেটাই বলছি। তাই করতে হবে এবার। তার মানে এক্সপ্লোরার শিবাজির ভবিষ্যৎ কি সাধন মার্গে? হ্যাঁ, হতেই পারে। হ্যাঁ, যে কোনো মানুষই সাধন মার্গে থাকা উচিত, থাকলে উপকার, মানব জাতি, মানব সভ্যতার উপকার হবে। ঠিক। তাহলে বলছিস সাধন মার্গে একটু বিচরণ করব? অবশ্যই, অবশ্যই। এই বিষয়ে আপনাদের কি মতামত প্লিজ একটু জানাবেন। তাহলে এক্সপ্লোরার শিবাজি ভ্রমণ মার্গ ছেড়ে এবার সাধন মার্গে আসুক। না না, ভ্রমণ মার্গের সঙ্গে সঙ্গে সাধন মার্গ চলুক না, তাতে অসুবিধার কী আছে? সাইমালটেনিয়াসলি। হ্যাঁ, ওকে। ভ্রমণ না করলে তুমি থমকে যাবে। কাজেই আর ওই চড়ৈবতী মন্ত্র নিয়েই তুমি সাধন মার্গের পথে যাও না, অসুবিধা তো কিছু নেই। উদর মার্গ ওটা তো থাকবেই, ওটা যেভাবে হবে ওটাকে নিয়ে হয়তো চিন্তিত হওয়ার কিছু ছাড়া না। যাবে না এত তাড়াতাড়ি। খাওয়া দাওয়া ছাড়তে পারবো না ভাই। না না, ছাড়বে কেন? কোনো আচ্ছা, কিছু সাধন মার্গে ছাড়বে না। উদর মার্গের পথে কোনো বিঘ্ন নেই তো? না 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 না, ওই তো বললাম, কোনো কিছুকেই হ্যালো, কোনো দিন ধরবেও না, আঁকড়ে কোনো কিছু ছাড়বেও না। সব বেঁচে থাকার তোমাকে শিখতে হবে, বুঝলে? সব কিছুর মধ্যে থাকবে, কিন্তু কোনো কিছুর মধ্যে এফেক্ট করবে না। হ্যাঁ, কোনো কিছুর মধ্যেই তুমি থাকবে না, সেইটা বুঝতে হবে। Yes. সেটাই সাধনা। চলুন, সাধন মার্গে শুরু হয়ে গেল তাহলে আজকে থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি তো বহুদিন থেকেই সেই পথেই আছি। একটু কমেন্ট করে ঝাড়ুন তো। এই দেখো আবার সে এক কথা বলে, কমেন্ট করে কেন ঝাড়বে? তুমি দেখো, সব ধর্মে, হ্যাঁ, সে আমাদের মৌলবী হোক, যাজক হোক, বা আমাদের গুরুরা হোক, সাধারণ জনগণকে সবসময় তারা বলে এসছেন হ্যাঁ, যে বিশ্বাস করো, এই জীবনে পুণ্য করো, এই জীবনে এই যে ঝোড়াগুড় দিয়ে রুটি খাচ্ছ, স্বর্গে গেলে হুর, অপ্সরা, অ্যাঞ্জেলস যারা আছে তারা তোমাকে নৃত্যকলা প্রদর্শন করবে, ভালো ভালো খাদ্যদ্রব্য দেবে, তখন তুমি আরামে কাটাবে। তো সেইটা বিশ্বাস করে পৃথিবীর বৃহত্তর মানুষ জীবনযাপন করছে। তাহলে আমার কথা শুনে তারা আমায় গালাগালি করবেন কেন? নিশ্চয়ই করবেন না। না, করবেন। আর মুশকিলটা হচ্ছে যে এই আমার মতো মহাপুরুষ যেহেতু তোর বন্ধু হিসেবে আমাকে দেখছিস, সেই জন্য তোর বিশ্বাস হচ্ছে না। যুগে যুগে এটাই হয়ে এসছে। সেই সময় যারা যারা তাদের ধারে কাছে ছিল তারা বলতো এই বেটা উল্টোপাল্টা লোক, এই ভুল। কিন্তু কালে কালে যত সময় যাবে তত লোকে বুঝতে পারবে। জয় বাবা পৃথ্বীজিতানন্দের জয়, জয় বাবা পৃথ্বীজিতানন্দের জয়, জয় বাবা পৃথ্বীজিতানন্দের জয়। না, বলুন সবাই মিলে। না না, আমার নামে জয়ধ্বনি দিতে হবে না, মানুষের নামে জয়ধ্বনি দিন। ঠিক। চলুন এবার রাখি, ক্যামেরাটা বন্ধ করি, তাহলে চলতেই থাকবে আর আপনারা বোর হবেন। এখানে কিছু দোকান রয়েছে, টুপি পাওয়া যাচ্ছে আর সুভেনিয়ার। এই যে এখানে দাম অপেক্ষাকৃত কম, যদি আপনি মিউজিয়ামের সামনে থেকে কেনেন, ওখান থেকে এখানে দাম কম। ও বাই দ্য ওয়ে, আরেকটা কথা বলা হয়নি, এখানে সব জায়গায় সুন্দর পাবলিক টয়লেট রয়েছে। এই যে পরাক্রম বাহু সমুদ্র, অজিত ফেসবুক ঘেটে একটা ভিডিও বার করে দেখালো, এখানে হাতিও মাঝে মাঝে সাঁতার কাটে। ওই ওপাশের যে জঙ্গল, সেখান থেকে হাতিরা চলে আসে। দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে ইলেকট্রিক ওয়্যার লাগানো আছে। এই যে যাওয়ার সময় দেখেছিলাম, তার কারণ হচ্ছে ওই হাতিদের আটকানোর জন্য। এপাশে হচ্ছে জনবসতি এদিকে, হ্যাঁ, তো যাতে হাতিরা ওপাশ থেকে ওই জঙ্গল থেকে নেমে এটা সাঁতরে পেরিয়ে এপাশে চলে না আসতে পারে, তার জন্য এই
ইলেকট্রিক ওয়্যার দেওয়া আছে, ফেন্সিং করা আছে। এখানে দেখুন বাইসাইকেল ভাড়া পাওয়া যাচ্ছে। পোলননাড়ুতে যদি ঘুরতে চান এখান থেকে বাইসাইকেল ভাড়া নিয়েও ঘুরতে পারেন। এখানে এই সাইকেলের ভাড়া হচ্ছে সারাদিনের জন্য 1000 টাকা। ছেলেটিকে ডেকে জিজ্ঞেস করলাম, বললো সস্তা, মানে 300 টাকা 350 টাকায় আপনি সারাদিনের জন্য সাইকেল পেয়ে যাবেন। এবার রয়্যাল প্যালেস আর একটা মণ্ডপ আছে এখানে। এই যে এখানে এই মণ্ডপটাও ওই রকমই যেটা ওখানে দেখে এলাম, একই স্টাইলের তৈরি করা। আচ্ছা, এটা পরাক্রম বাহুর কাউন্সিল চেম্বার, সেই জন্য একই রকম। এই দেখুন, এখানে একটা মুনস্টোন। এই যে ভাবা যায় এক সময় পরাক্রম বাহু এখানে বসে তার ডিসিশন দিত। হ্যাঁ হ্যাঁ, সেই ওটা বড় ছিল না কিন্তু, বিরাট বড় হল, একটা বিরাট চাকচিক্য ব্যাপার, মানে না ততটাও বড় না, ততটাও বড় না। আর এখানে দেখ নাচ গান হতো না, এটুকু শিওর, হ্যাঁ কারণ এইটুকু জায়গায় নাচ করা সম্ভব না না, না। আর এতগুলো থান থাকলে ধাক্কাধাক্কি হয়ে সে কেলেঙ্কারি ব্যবহার হবে। হ্যাঁ এখানে আলাপ আলোচনাই হতো বসে আর কি। হ্যাঁ, মানে এইসব জায়গায় মিনিস্টাররা বসতো। হ্যাঁ এই প্রত্যেকটা জায়গায় একটা করে সিংহাসন ছিল, অনেকটা ওই হীরক রাজার দেশের মতোই। হীরক রাজার দেশের মনে আছে রাজসভাটা? মনে আছে, ওই মনে আছে। রকমই খুব সম্ভবত এইখানে রাজার সিংহাসন ছিল। যেখানে সেই বিখ্যাত গান আছে, আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়, আর গাইতে পারছি না তার কারণ কপিরাইট, নাহলে আমি পুরোটাই গিয়ে শুনিয়ে দিতাম। এগুলো কপিরাইট ফ্রি হয়ে যাওয়া উচিত। হ্যাঁ উচিত উচিত। অ্যাসেট অফ এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল। আমি এই একটা জিনিস বিভিন্ন জায়গায় ঘুরে বুঝি না ভাই, হ্যাঁ। যে এই সাধারণ মানুষের যেখানে বসে এরকম সুখ দুঃখের কথা হয় বা বিচার হয়, তাকে আম দরবার বলে কেন? আম মানে সাধারণ, কে বললো? আম একটা অসাধারণ জিনিস। এটা হিন্দু মানে হিন্দি ভাষার দৈনতা হতে পারে যে তারা বলে আম আদমি, আম দরবার। আরে ভাই, আম মোটেই আম না, আম মোটেই সাধারণ না। ইয়েস, হ্যাঁ যাক আমের সময় অনেকটা চলে গেল, আমরা এখানে হ্যাঁ, শ্রীলঙ্কায় আম খেলাম, মানে কদিন খেলাম, তারপরেই হিমসাগর শেষ হয়ে হ্যাঁ গেল। মনে হচ্ছে আমরা ফিরে গিয়ে আর হিমসাগর পাবো না রে ভাই। ওই জন্যই কি আমকে আম বললে আমার আরও রাগ হচ্ছে। মানে রাজাকে অফিস করার জন্য বেশি দূর যেতে হতো না। না ওই রয়্যাল প্যালেস, ওই হচ্ছে রাজার বাসস্থান, আর এই হচ্ছে অফিস, করে বেশি দূর ছিল না। না, হাঁটতে হাঁটতেই মাথায় ছাতা ধরে থাকতো, হাঁটতে হাঁটতে চলে আসতে পারতো। মানে ঘোরার দরকার ছিল না বলে। না, ঘোরার দরকার ছিল না। পিছনে দুটো লোক মাথায় সেই ছাতা, রাজ চক্রবর্তীদের মাথায় যে ছাতা দেওয়া হয়, সেই ছাতা ধরতো, চলে আসতো হেঁটে হেঁটে। এই 7 স্টোরিজ রয়্যাল প্যালেস, হ্যাঁ 7 তলা ছিল। হ্যাঁ 7 তলা বাড়ি বাবা। রয়্যাল প্যালেস, এবং এর নাম কি ছিল? বৈজয়ন্ত প্রাসাদ। গায়ে আচ্ছা, বৈজয়ন্ত প্রসাদম। এই যে যতই পরাক্রমশালী হও কালের গর্ভে হারিয়েই যাবে। গতবার যখন অনুরাধাপুরা গিয়েছিলাম সেখানে বিজয়বাহুর প্যালেস দেখিয়েছিলাম। এই সেই বিজয়বাহু যিনি এখানে এসে আবার চোলাদের বিতাড়িত করে এই পোলননাড়ুতে ক্যাপিটাল প্রতিষ্ঠা করেছিলেন। তার যে প্রাসাদ ওখানে ছিল তারই আদলে তৈরি করা এটা বিজয়ন্ত প্রাসাদ। গোটা 3 তলা মতো এখানে বুঝতে পারছি আর কি, 3টে। এবার এর মানে উপরে ভাব, মানে আরও 4টে ছিল আর কি এর উপরে। কোনো পিলারের ব্যবস্থা নেই, কিন্তু ইটের গাঁথনির ওপরেই। শ্রীলঙ্কার ইকোনমিক্যাল সিচুয়েশন আস্তে আস্তে ভালো হচ্ছিল। একদম অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন কি সেটা আমার জানা নেই, তবে আমাদের দেশের তুলনায় কিন্তু জিনিসপত্র সস্তা। আপনারা যদি শ্রীলঙ্কা আসতে চান, আমাদের কোম্পানি এক্সপ্লোরার শিবাজি অ্যান্ড স্বপ্নদ্বীপ হলিডেজ প্রাইভেট লিমিটেড তার ব্যবস্থা করে দেবে। গ্রুপ ট্যুর হবে প্রত্যেক মাসে একবার করে, সেটা তো বললামই আগে। আর আপনারা যদি ছোট ফ্যামিলি বা বন্ধুবান্ধব নিয়ে অল্প সংখ্যক জন্য আসতে চান, কাস্টমাইজড ট্যুর এফআইটি, সেটাও আমরা ব্যবস্থা করে দেবো। ওপরে যে নাম্বার আসছে যোগাযোগ করতে পারেন। এবার এই যে জায়গাটা, এটাই ছিল টুথ রেলিক টেম্পল। শ্রীলঙ্কায় বেড়াতে এলে একটা কথা খেয়াল রাখবেন, বিভিন্ন জায়গায় সিঁড়ি রয়েছে, সিঁড়ি কিন্তু চড়তে হবে অনেক জায়গাতেই। এই হচ্ছে টুথ রেলিক টেম্পল। এই জায়গার নাম ছিল দালাদা মালুভা, দ্য স্যাক্রেড কোয়াড্রেঙ্গল। এই হচ্ছে সেই বিখ্যাত ভতাদেজ, দ্য টুথ রেলিক টেম্পল সামনে। এখানে ভেতরে যাওয়া যাবে, তবে জুতো ছেড়ে। চলুন, সামনে রয়েছে বুদ্ধের মূর্তি, এখানেও আবার আরেকটা মুনস্টোন।
এই জায়গাটা কমপ্লেক্সটা তৈরি করিয়েছিলেন বিজয়বাহু, কিন্তু পরবর্তীকালে টুথ রেলিক এই টেম্পলটা তৈরি করেছিল খুব সম্ভবত পরাক্রম বাহু। চারদিকে 4টে দরজা প্রত্যেক বুদ্ধ মূর্তির সামনে, আর মাঝে এরকম একটা স্তূপ, দরজায় দুদিকে এরকম খাম রয়েছে, আর কিছুই অবশিষ্ট নেই ইট ছাড়া। পুরো গম্বুজ আকৃতির এই জায়গাটা ছিল, দেখলে বোঝা যাচ্ছে চারিদিকে গোলাকার গম্বুজ, তাই না? একদমই তাই। এই স্ট্রাকচার তৈরি করাটা কিন্তু চারটিখানি কথা না, আক্ষরিক অর্থেই আর্কিটেকচারাল মার্ভেল। এই পুরো কমপ্লেক্সে একটাই বিল্ডিং রয়েছে যার রুফটা এখনও অক্ষত, এটা হচ্ছে সেটাই। ভেতরে কাজ চলছে, জুতো ছেড়ে ঢুকতে হবে। ভেতরে একটা জায়ান্ট বুদ্ধ মূর্তি ছিল, সেটা বিভিন্ন টেক্সট থেকে জানা যায়, কিন্তু এখন আর সেই বুদ্ধ মূর্তি নেই। উপরে কাজ চলছে দেখুন, রুফটা এখনও অক্ষত, কিন্তু বুদ্ধ মূর্তি নেই বটে, কিন্তু বুদ্ধের আসনটা রয়েছে। এই যে এখানেই ছিল জায়ান্ট বুদ্ধ। এখানে লেখা রয়েছে নো ফটোগ্রাফস উইথ ব্যাক টুয়ার্ডস দ্য স্ট্যাচু। বুদ্ধিস্টরা কখনোই এটা পছন্দ করে না, অসম্মানের ব্যাপার হয় যদি আপনি বুদ্ধের দিকে পেছন ফিরে ছবি তোলেন, সেলফি তোলেন। আমরা দেখেছি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়, কদিন আগে লাভা মনাস্ট্রি গিয়েছিলেন, সবাই খুব সুন্দর সেখানে এইভাবে নিয়ে সেলফি তুলছে পেছনে বুদ্ধের মূর্তি। এটা কিন্তু গর্হিত অপরাধ, অসম্মান করা বুদ্ধকে। এটা বুদ্ধিস্টরা তাই মনে করে। আপনি থাইল্যান্ড গেলে এটা করতে পারবেন না, কোথাও এটা করবেন না, করলে পরে কিন্তু অসম্মান করা হয় বুদ্ধিস্টদের এবং বুদ্ধকে। এটা হচ্ছে লার্জেস্ট স্টোন ইনস্ক্রিপশন। নিশান্ত কামলা, রাজা নিশান্ত কামলা, যিনি পরাক্রম বাহুর পরের রাজা ছিলেন, তার লেখা। এটা মিহিনথালা বলে একটা জায়গা থেকে স্টোনটা এখানে নিয়ে আসা হয়েছিল, তারপর এখানে ইনস্ক্রিপশন লেখা আছে। ইনস্ক্রিপশানে মূলত নিশান্ত কামলা কী কাজ করেছিলেন, তার লিনেজ, এই সব কিছুই লেখা রয়েছে। মানে তার বীরগাথা এবং জয়গাথা এবং তার বংশ পরম্পরা। সামনে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে শিবা দেওয়ালা, মহাদেবের মন্দির ছিল। আর্কিটেকচারে দক্ষিণ ভারতীয় ছাপ স্পষ্ট। এই দেখুন, যে কোনো মহাদেবের মন্দিরের সামনে মহাদেবের দিকে তাকিয়ে থাকেন নন্দীদেব। এই যে নন্দীর মূর্তি রয়েছে, কিন্তু দরজা বন্ধ। এখনও পুজো হয় রে এখানে, ভাবা যায়? জুতো ছেড়ে ঢুকতে হবে। হ্যাঁ, ভেতরে শিবলিঙ্গ রয়েছে, জানি না দেখতে পাচ্ছেন কি না। এই যে এবার এখানে এখনও পুজো হয়, তার সেটা বোঝাই যাচ্ছে। রীতিমতো ফুল চন্দনের গন্ধ আসছে, ধূপের গন্ধ আসছে, ফুল দেওয়া রয়েছে। দারুণ লাগলো। মহাদেবের অনেক জায়গা আমরা দেখেছি, এরকম একটা এত বছর পুরনো মহাদেবের মন্দির সেটাও দেখা হয়ে গেল। যদিও বলা হয় কেদারনাথ বোধহয় 8ম শতকে শঙ্করাচার্য প্রতিষ্ঠা করেছিলেন, সেই কেদারনাথও আমরা দেখেছি। কেদারনাথ এটার থেকেও পুরনো। এই জায়গাটা ছিল হচ্ছে মার্কেট এরিয়া। প্রায় 1000 বছর আগে একটা জমজমাট মার্কেট ছিল এখানে। সেখানে যদি ফিরে যেতে পারতাম, বারবার এই একটাই কথা মনে হচ্ছে, তাহলে কত কিছু অভিজ্ঞতা হতো আরও। এখানে রেঙ্কট বিহারা, বিরাট বড় একটা স্তূপ, দেখুন দেখাচ্ছি। ডাব ছাড়া চলবে না, মাস্ট। জুড়িয়ে গেল মন প্রাণ যথারীতি। ওকে, চেয়েছিল 300 LKR করে, বাইরে সব জায়গায় 200 LKR, তো দরাদরি করে 200 LKRই করা হলো। কেমন? যথারীতি ভালো। এটা আরও ভালো, এটা ফাটাফাটি মিষ্টি এবং ঠান্ডা। যা রোদ, বাধ্য হলাম টুপি বার করে পরতে। আচ্ছা, এবার আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে গলবিহার। এখানে একটা বিরাট বড় ঝিল আছে, তার পাশ দিয়ে রাস্তা। প্রায় কিলোমিটার খানেক এলাম আমরা ওই শিবা দেবালয়ের মন্দির দেখে নিয়ে। এই রাস্তা পুকুরের পাশ দিয়ে চলে গেছে গলবিহারে।
এই গলবিহারের একটা মডেল ওই মিউজিয়ামে রাখা ছিল, বেশ ইন্টারেস্টিং। যে টিকিটটা আমরা শুরুতে $15 দিয়ে মিউজিয়াম থেকে কেটেছিলাম, সেই টিকিটটা কিন্তু সঙ্গে রাখতে হবে। সব জায়গায় মাঝে মাঝেই চেকিং হচ্ছে, ওই একটা টিকিটেই পুরো কমপ্লেক্স। এই হচ্ছে গলবিহার, একটা বিরাট ওভাল আকৃতির পাথর, সেটার একদিকে কেটেই এই গলবিহার তৈরি করা। ওদিকে স্লিপিং বুদ্ধ রয়েছে, দেখাচ্ছি। এদিকে ধ্যানরত বুদ্ধ, মাঝে এখানে একটা বুদ্ধ মূর্তি গুহার মধ্যে। পিলারগুলো খেয়াল করুন কি সুন্দর। এই হচ্ছে ধ্যানরত বুদ্ধ, ভেতরে যা রয়েছে। দুটো বুদ্ধ মূর্তি রয়েছে, একটা তো স্ট্যান্ডিং দাঁড়িয়ে থাকা বুদ্ধ মূর্তি, আর একটা স্লিপিং বুদ্ধ। এখানে একটা ইনস্ক্রিপশন পাওয়া গিয়েছে, যেখানে কোড অফ কন্ডাক্ট, ডিসিপ্লিন কিভাবে মেনটেন হবে সেই সব কিছু লেখা ছিল। এই হচ্ছে গলবিহারের স্লিপিং বুদ্ধ। মহাপরিনির্বাণ যাওয়ার সময়ই বুদ্ধ যে রূপ সেটাই এখানে রয়েছে। আরও একটা কথা বলে দিই, শ্রীলঙ্কায় যে কোনো বুদ্ধিস্ট মনাস্ট্রি বা স্যাক্রেড প্লেসগুলো যা রয়েছে, সেখানে যখন যাবেন হাফ প্যান্ট অ্যালাউড না, মহিলাদের স্লিভলেস ড্রেস অ্যালাউড না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং গর্ভগৃহ বা ওই জাতীয় জায়গায় ঢোকার সময় জুতো এবং টুপি দুটোই খুলে ঢুকতে হবে। ডান। এখন ঘড়িতে সময় হচ্ছে 2:07। বেল্টটা পরে নিই। ইয়েস, আপনারাও পরে নেবেন, বেল্ট পরা মাস্ট। এখন এখান থেকে আমরা যাব হচ্ছে সিগিরিয়া। সিগিরিয়ার পাশে সেই যে ভিলেজ, ভিডিও শুরুতে বলেছি, যেখানে আমরা ভিলেজ ট্যুর করেছিলাম এবং লাঞ্চ করেছিলাম, সেখানে যাব। সেখানেই লাঞ্চ করবো। এখান থেকে সোয়া ঘন্টা টাইম লাগবে, মানে পৌঁছাতে হয়তো 3:15 বেজে যাবে, একটু দেরি হয়ে যাবে, কিছু করার নেই। আজকে আমরা দেরি করে বেরিয়েছি, 1-1.5 ঘন্টা লেটে রান করছি। সিগিরিয়াতে গিয়ে আবার ক্যামেরা অন করব সেই গ্রামে গিয়ে। আর আমরা যে গ্রুপ ট্যুরের প্ল্যান করছি, সেখানে কিন্তু ওই গ্রাম ভিলেজ ট্যুর ইনক্লুডেড। সিগিরিয়া তো অবশ্যই ইনক্লুডেড, ডাম্বুল্লা কেভ টেম্পল ইনক্লুডেড, এবং এই ভিলেজ ট্যুরটাও আমরা রাখছি আমাদের ট্যুর প্ল্যানে। এই যে টিকিট দুটো, এই টিকিটটা আমার কালেকশানে থাকবে। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। যখনই একটা ভিডিও দেবো, সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি একড়ারে। হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড় করি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান, সাগুরিল পৃথ্বীজি। ছিল শিবাজির সফর, হাত ধরিল পৃথ্বীজি। সফর